প্রতি বছরই তো বাইরে যাওয়া হয়, এবার না হয় ঘরেই সবাই কাটালো, ঘর গুছালাম, তারপর রান্না করলাম, এই আর কি। তো ঠিক আছে, আজকে শোনো তোমাদের আমি যে টপিকসটা পড়াবো, নিউট্রিশন এন্ড ফুড এন্ড নিউট্রিশন। হ্যাঁ, ফুড এন্ড নিউট্রিশনে এখন তোমাদের আজকে আমি, তোমাদের বইটা আছে সাথে? তোমরা সবাই বইটা খুলো। হুম, সবাই একটু বইটা খুলো। আচ্ছা শুনো, তোমরা সবাই, আমি চাচ্ছি আজকে যে তোমাদের মোজাম্মেল স্যারের যে বইটা আছে সেই বইটা সবাই খোলো। হ্যাঁ, কারণ এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো আমি তোমাদেরকে আজকে বলবো, যে ভাইভাতে আমি দেখছি এই পয়েন্ট গুলো ওরা ওভাবে তোমাদেরকে জিজ্ঞেস করো, তো সেই কোশ্চেন গুলো আমি তোমাদেরকে একটু পয়েন্ট আউট করবো। হ্যাঁ, আচ্ছা প্রথম যে টপিকটা আছে ফুড এন্ড নিউট্রিশনে, তোমাদের পেজ হলো 477। সবাই সবার সামনে মোজাম্মেল স্যারের বইটা খোলো। আমি আজকে একদম টু দা পয়েন্ট বই অনুযায়ী পড়াবো, এবং ভাইভাতে যে প্রশ্নগুলো আমি বলবো, যে 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 জায়গায় স্টার মার্ক দিতে সেটা তোমরা স্টার মার্ক দেবে। হ্যাঁ, আচ্ছা ফুড এন্ড নিউট্রিশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের পরীক্ষায় একদম ইনভেরিয়েবলি তোমাদের ধরবেই। আর এখন তো তোমাদের সব সিস্টেমই টাচ করে, তো এই সিস্টেমটা সম্পর্কে কিন্তু খুব ভালো একটা নলেজ থাকবে। যখন তুমি অন্য কিছু পারবে না জানো, তো এই টপিকটা তোমাকে জানতেই হবে। আচ্ছা, তোমরা নিউট্রিয়েন্ট কাকে বলে, ফুড কাকে বলে, এগুলো ডেফিনেশন গুলো শিখছো, তাই না? নিউট্রিয়েন্টটা তো আমরা জানি যে একটা তোমাদের গ্রোথ এবং নর্মাল ফাংশনাল একটা বডির জন্য আমাদের যে ফুড গুলো নেসেসারি, এটা একটা কেমিক্যাল কনস্টিটুয়েন্ট। আর আমাদের মেইনলি টাইপস অফ নিউট্রিয়েন্টকে আমরা ভাগ করছি কি কয়ভাবে, একটা হলো ডেইলি রিকোয়ারমেন্ট হিসাবে, আর আরেকটা হলো তোমার নিউট্রিশনাল টাইপস। হ্যাঁ, যে আমার কিছু আছে এসেনশিয়াল, কিছু নন এসেনশিয়াল, আর কিছু আছে তোমার ডেইলি রিকোয়ারমেন্ট, যেমন কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে যেগুলো আমাদের বডি বিল্ডিং এর জন্য, এনার্জি গেইনিং এর জন্য লাগে, যেমন মেইনলি এনার্জি গেইনিং এর জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। হ্যাঁ, আর এছাড়া কিছু ভিটামিন মিনারেলস লাগে, এগুলো হলো ইমিউনিটি, বডির ইমিউনিটির জন্য। হ্যাঁ, তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে, মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে, এগুলো তোমরা জানো, এগুলো পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে কয়েকটা মাইক্রোনিউট্রিয়েন্টের নাম বলো, মেইনলি হলো মিনারেলস এর নাম। দেন তোমরা জানো এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কি, মানে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট তোমরা জানো যেগুলো আমাদের বডি ফাংশনের জন্য একদম, মানে আমাদের মাস্ট বি সাপ্লাইড উইথ দ্য ডায়েট। হ্যাঁ, যেমন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, ডায়েটারি ফাইবার, এগুলো। আর নন এসেনশিয়াল হচ্ছে যেগুলো বডি কি হয় তোমার আহ মানে বাইরে থেকে সাপ্লাই কি দেওয়া লাগে না, তাই না? কিন্তু তোমাদের এগুলো মানে ডায়েট, এটার এসেনশিয়াল ইয়ে নাই, যেটা তোমার নন, যেমন নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো। হুম, মানে এগুলো হয় কি বডিতেই তোমার কি সিনথেসাইজ করে, যার জন্য আমাদের মানে ডায়েটে খুব একটা দরকার নেই, কিন্তু যেটা ডায়েটে থাকে সেটা হলো, মানে আমাদের যেটা ডায়েটে থাকতেই হবে সেটা হলো এসেনশিয়াল। তো এসেনশিয়াল নিউট্রিয়েন্টের মধ্যে তোমার আমরা জানি যেগুলো আছে মেইনলি হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। তো কয়েকটা এসেনশিয়াল নিউট্রিয়েন্টের নাম অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা নেক্সট কোশ্চেন আসে তোমাদেরকে, যেমন আমাদের ফুড, আমরা ফুডটা তো জানি কি জিনিস, সেটার সংজ্ঞাটা আসলে রিটেনের জন্য বেশি। তো টাইপস অফ ফুড এর মধ্যে তোমাকে ভাগ করে, তোমাকে যখন টাইপস অফ ফুড বলতে হবে, তোমাকে কিন্তু ওইভাবে ভাগ করে বলতে হবে, যে বডি বিল্ডিং ফুড কি, তারপরে এনার্জি এন্ডিং ফুড কি, আবার প্রোটেক্টিভ কি। প্রোটেক্টিভ ফুড বলতে গেলে পরীক্ষা যখন জিজ্ঞেস করে তখন অনেকেই এই জায়গাটা একটা স্টার মার্ক দাও, প্রোটেক্টিভ ফুডের এখানে আমি যেখানে যেখানে বলবো সেখানে স্টার মার্ক দাও। হঠাৎ করে পরীক্ষায় মনে হচ্ছে যে আমরা তো এগুলি সবই জানি, তাই না? কিন্তু যখন কোশ্চেন ওরকম স্পেসিফিকলি করা হয়, তখন দেখা তোমরা অনেক টপিকস না কোশ্চেনটা ধরতে পারো না। যেমন সাডেনলি হয়তো জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো একটা প্রোটেক্টিভ ফুডের নাম বলো, প্রোটেক্টিভ ফুড বলতে কি বুঝো? তখন হঠাৎ করে দেখা যায় কি, মানে ফুডের ক্লাসিফিকেশনে তো তোমরা সবাই কার্বোহাইড্রেট, প্রোটিন, সবগুলিরই কিছু না কিছু প্রোটেকশন আছে, কিন্তু ওগুলি কিন্তু মেইন টার্গেট, যেমন প্রোটিনের মেইন কাজটা হচ্ছে বডি বিল্ডিং, কার্বোহাইড্রেট এনার্জি। তো অনেকে তখন না কোশ্চেনটা বুঝতে পারে না, ওই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট গণহারে বলতে থাকে। তো একটু মাইনুটলি কোশ্চেনটা শুনবা, তখন তোমার ওই যে টাইপস অফ ফুডে যে 3 ধরনের, ওখানে তুমি বুঝবা যে এটা আমাকে জানতে চাচ্ছে প্রোটেক্টিভ ফুড, দ্যাট মিনস ভিটামিন, মিনারেল। হুম, ওই জায়গায় তুমি যদি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে শুরু করো তাহলে কিন্তু হচ্ছে না। সো কোশ্চেনটা বুঝতে হবে। এরপরে ধরো তোমাদের এটাও পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, এনার্জি ইকুইভ্যালেন্ট অফ, যে এনার্জি রিলিজ হয় একটা কমপ্লিট অক্সিডেশন হলে তোমার কি কি এনার্জি, মানে কতটুকু এনার্জি পাওয়া যায়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কোনটা থেকে কতটুকু। হ্যাঁ, এনার্জি সোর্স অফ হিউম্যান বিং, তোমাদের আমাদের মেইনলি এটা হচ্ছে তোমার যে কোনটা কত ক্যালোরি। হ্যাঁ, এটা তো জানোই তোমরা। তারপর এনার্জি তোমাদের এটাও জানো যে কোনটা আমাদের মেইনলি
এনার্জি সোর্স কোনটা কতটুকু, কোনটা বেশি লাগে কোনটা কতটুকু। আচ্ছা, এরপর তোমাদের যে সংজ্ঞাগুলো আছে, ডায়েট কাকে বলে, আমার মনে হয় এগুলো তোমরা জানো, এগুলো আমি আর ওভাবে সংজ্ঞা অনুযায়ী পড়তেছি না, আমি জাস্ট কোশ্চেন গুলো হাইলাইট করতেছি। ডায়েট কি, নিউট্রিশন কি, হ্যাঁ, তারপরে তোমার, আচ্ছা এখানে একটা আসো, এবার আসো তোমাদের রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স যেটা, হ্যাঁ, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্সটা এখানে তোমাদের এটা কি জিনিসটা কি, এটা হলো একটা অ্যাভারেজ ডেইলি ডায়েটারি ইনটেক লেভেল অফ নিউট্রিয়েন্ট, তাই না, যেটা কিন্তু সাফিসিয়েন্ট টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ অল নিয়ারলি অল ইন্ডিভিজুয়াল একটা তোমার ডেফিনিট লাইফ স্টেজ এবং জেন্ডার গ্রুপে। আমার ডেইলি যে একটা ডায়েটারি ইনটেক সেটাই। তো এটা কি হয়, রিকমেন্ডেড করা হয়েছে বিভিন্ন এইজে এবং সেক্সে, এক একজনের জন্য এক এক রকম। তখন আমাকে কোশ্চেনটা চলে আসে ইনভেরিয়েবলি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুইং আরডিএ, এই যে তোমার রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, যে তুমি এটা কতদূর খাবে, হ্যাঁ, মানে একটা বাচ্চা কতটুকু খাবে বা এই বয়সে কতটুকু খাবে, তখন সেটাকে একটু ভাগ করে দেওয়া হয়েছে। তখন এটাকে কি কি ফ্যাক্টর ইয়ে করে, ইনফ্লুয়েন্স করে। এই যে এখানে একটা পয়েন্ট আছে, ফ্যাক্টর ইনফ্লুয়েন্স আরডিএ, এখানেও তুমি একটা স্টার মার্ক দাও। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলতেছি বইটা আজকে, আমি কিন্তু আজকে অন্যভাবে তোমাদের কোশ্চেন সামনে নিয়ে বসছি, তো আমি যেগুলোকে বলবো স্টার মার্ক দাও সেগুলো স্টার মার্ক দাও। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, তোমাকে এখানে কি কি ফ্যাক্টর, যেমন এজ ফর অ্যাডাল্ট তোমার কি হবে, অ্যাডাল্ট কতটুকু আর ইনফেন্টে কতটুকু, এটা পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। ফর অ্যাডাল্ট তোমার ডেইলি রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স অফ প্রোটিন কতটুকু, 1 গ্রাম পার কেজি, দেন অফ ইনফ্যান্ট, হুম, দেন ফর ইনফ্যান্টে কত, 2 গ্রাম পার কেজি। আচ্ছা এখন কিন্তু জিজ্ঞেস করে ইনফ্যান্টে কেন বেশি, এটা জিজ্ঞেস করবে কেন, ইনফ্যান্টে তোমার গ্রোয়িং স্টেজ, তাই না, ওদের এখন বৃদ্ধি হবে, সেজন্য ওদের বডি বিল্ডিং এর জন্য ওদের প্রোটিন ইনটেকটা ইজ মোর দেন দ্য অ্যাডাল্ট। ওকে, আচ্ছা দেন কাম টু দ্য নেক্সট পয়েন্ট হলো সেক্স, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স ফর মেন ইজ 20% গ্রেটার দেন দ্যাট অফ ওমেন। ইউ এটা তো ইনভেরিয়েবলি ইউ নো যে তোমার ওমেনদের কি হয়, ওমেনদের চাইতে মেনদের তোমার বডি বিল্ডিং এর স্ট্রাকচারে প্রোটিনের ইনটেকটা বেশি দরকার হয়, হ্যাঁ, ওদের স্ট্রাকচারটা এমন, ওদের ওখানে প্রোটিনের 20% বেশি লাগে। এছাড়া আদার্স প্রেগনেন্সি ল্যাকটেশনে তোমার একটু বেশি মানে আমরা এমনি বাড়িয়ে দেই, কারণ তখন যেহেতু তোমার ওই সময় কিডস এর একটা এক্সট্রা ডিমান্ড থাকে তাই। আচ্ছা মেটাবলিক রেটটা কি, মেটাবলিক রেটটা, যে মেটাবলিক রেট ইজ দ্য এনার্জি লিবারেটেড পার ইউনিট টাইম এন্ড ইট ইজ 1.2 কিলোক্যালোরি পার মিনিট এট রেস্ট ইন স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা তাহলে মেটাবলিক রেটটা হচ্ছে যে একটা এনার্জি, এই যে আমরা এতগুলো ফুড খেলাম, হ্যাঁ, আমাদের শরীরে এগুলো কি হলো, তোমরা তো মেটাবলিজম পড়ছো, তো আলটিমেটলি আমাদের এই কি হবে, একটা রেটে একটা আমাদের মেইন এইসব ফুড খাওয়ার একটা মেইন টার্গেট থেকে বডিতে এনার্জি প্রোডাকশন, তাহলে এই রেটটা কি হলো, একটা এনার্জি লিবারেটেড পার ইউনিট টাইম, এইটা কতটুকু, এটা 1.2 কিলো ক্যালোরি পার মিনিট। A normal individual utilize about কতটুকু অক্সিজেন পার মিনিট at rest, so metabolic rate is equal to 0.25 লিটার, এবং ওইটাকে তুমি ওরা 4.8 দিয়ে গুণ করে 1.2 কিলো ক্যালোরি পার মিনিট। আচ্ছা ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মেটাবলিক রেট, এইখানে এটা তো খুব জিজ্ঞেস করে যে এই যে মেটাবলিক রেটটা, হ্যাঁ, এই যে একটা এনার্জি লিবারেটেড হচ্ছে পার ইউনিট, এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা তিনটা, এই দেখো, একটা হলো BMR মানে বেসাল মেটাবলিক রেট, আচ্ছা আরেকটা হলো, এটার আরেকটা নাম আছে রেস্টিং মেটাবলিক রেট, তারপর আসছে SDA স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড। আচ্ছা তারপর হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যান্ড ডাইজেশন অফ ফুড, ইনজেকশন অফ ফুড, তারপর অ্যাটমসফেরিক টেম্পারেচার, ইমোশনাল স্টেট। আচ্ছা ওকে, দিস দ্য আলাদা মানে লিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, আমি যে দুটো পয়েন্টস তোমাদের দিতেছি সেটা হলো তোমাদের জিজ্ঞেস করে অনেক সময় যে ফ্যাক্টরস এফেক্টিং মেটাবলিক রেট, তখন তোমাদের মধ্যে প্রথম দুইটা কথা একদম খুব স্ট্রংলি বলতে হবে, BMR আর একটা হলো SDA। তখন অনেক সময় বলে আচ্ছা BMR বললা বেসাল মেটাবলিক রেট, এটা কি আর কোনো নাম আছে, তখন কিন্তু আর কেউ বলতে পারে না, কারণ বেসাল কন্ডিশনটা মানেই কিন্তু রেস্টিং কন্ডিশন, এটা অনেকেই বলতে পারে না। তাহলে মানে BMR আর RMR যেটা সেটা কিন্তু একই জিনিস, এখানে একটা সুন্দর করে স্টার মার্ক দাও। দেন SDA, তখনই তোমাদের কিন্তু সংজ্ঞায় চলে যাবে যে BMR কিভাবে ক্যালকুলেট করবা, তারপর কি কি ফ্যাক্টর BMR কে হ্যাঁ ইনফ্লুয়েন্স করে, এই ধরনের কোশ্চেনই কিন্তু চলে যাবে। সো কোশ্চেন কিন্তু তোমার একটা পয়েন্ট থেকেই তোমার আরেকটা পয়েন্টে তোমার কোশ্চেন রান করে। সো তোমাকে এবং তুমি তখন কিন্তু মানে এক্সামিনারকে দেখা যাবে যে ওই তুমি ওনাকে রান করাবা, হ্যাঁ, তুমি তোমার কোশ্চেন কোন দিকে যাবে সেটা হলো তোমার আনসার দেওয়ার উপরই ডিপেন্ড করবে। তুমি যখন এই দুটো পয়েন্ট বলতে পারবা
তখন তোমাকে সুন্দর করে কোশ্চেন গুলো চলে যাবে যে বিএমআর কিভাবে ক্যালকুলেট করবা, হ্যাঁ, বা কি ওটার তারপর বিএমআর কি ফ্যাক্টর। আর যখন দেখবে যে তুমি এখানে আটকে গেছো, এরপর বলবে কি আচ্ছা থাক তুমি এটা পারতেছো না, এরপর তোমাকে একটা আরো কঠিন কোশ্চেনে চলে যাবে। তো কোশ্চেনটা বোঝার চেষ্টা করবা। আচ্ছা এরপরে চলে আসি এবার আমি যে তোমার বিএমআরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ফুড অ্যান্ড নিউট্রিশনে কিন্তু এই বিএমআর আর এসডি এই দুটো জিনিস থেকে প্রচুর কোশ্চেন করে। কাজে বিএমআরটা তোমরা খুব ভালোভাবে পড়বা। এটা প্রত্যেকটার এই যে পয়েন্ট আমি দেখছি এটা মানে টিচাররা খুব পছন্দ করে। এই বিএমআর এর যত রকমের ফ্যাক্টর আছে, হ্যাঁ, কি কি কন্ডিশন সবগুলো। আচ্ছা এখন আসে বেসাল মেটাবলিক রেট, অথবা আমরা এটাকে কি বললাম, রেস্টিং মেটাবলিক রেট। আচ্ছা ইট ইজ দ্য এনার্জি এক্সপেন্ডেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ইন বেসাল কন্ডিশন, মানে রেস্টিং কন্ডিশন। বেসাল কন্ডিশনটা কি দিয়ে ক্যারেক্টারাইজ হয়, এইটা একদম ইম্পর্টেন্ট, স্টার মার্ক দাও। এই যে তুমি বেসাল কন্ডিশন বলতেছো, এটা কি বেসাল কন্ডিশনটা মানে কি? আমি এতক্ষণ হাঁটা হাঁটা দৌড়াদৌড়ি করে আসলাম, সেটা বেসাল কন্ডিশন হবে? হবে না। এটা হলে রেস্টিং কন্ডিশন। তাহলে 12 আওয়ার্স ফাস্টিং, ওভারনাইট সাউন্ড স্লিপ, এ কথাটাও জিজ্ঞেস করে। কমপ্লিট মেন্টাল এন্ড ফিজিক্যাল রেস্ট, তারপর কমফোর্টেবল এনভায়রনমেন্ট, টেম্পারেচার এন্ড প্রেসার, আর হলো জেগে থাকা। আচ্ছা আরেকটা ব্যাপার হলো কমফোর্টেবল এনভায়রনমেন্ট টেম্পারেচার বলতে কি বুঝো? এখন প্রচন্ড গরমে একরকমের কিন্তু এনার্জি, আর হলো যখন শীত হয় তখন একরকমের, কিন্তু কমফোর্টেবল হলো মাঝামাঝি কন্ডিশন। সো 12 আওয়ার্স ফাস্টিং, ওভারনাইট সাউন্ড স্লিপ, হ্যাঁ, আর বাকি কন্ডিশন গুলো বললাম। তাহলে বেসাল কন্ডিশনটা কি কি এটা কিন্তু মনে রাখবা। তাহলে it is the maximum energy expenditure needed to maintain life at a complete rest. It is measured 12 hours after the last meal under control condition of thermal neutrality. Usually আমরা এটা ওভারনাইট সাউন্ড স্লিপের পরে চিন্তা করি। এটা হলো কি আমাদের একটা নর্মাল লাইফ, হ্যাঁ, আমি কোনো কাজ করতেছি না, কিন্তু একটা নর্মাল লাইফ লিডের জন্য কিন্তু আমার কিছু এনার্জি বডিতে দরকার হয় বা খরচ হয়, সেটাই হচ্ছে তোমার এই রেস্টিং মেমব্রেন রেট, যা বিএমআর। আচ্ছা এখন বলা হয় এই যে আমি কোনো কাজকর্ম করতেছি না, তারপর আমার কেন এনার্জিটা দরকার, এটা কিন্তু নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তখন তোমাকে বলতে হবে যে আমাদের বডির কিছু ইন্টারনাল অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি গুলো মেনটেনের জন্য আমাকে এই আমি বাইরে থেকে কোনো পরিশ্রম করতেছি না, আমি বসেই আছি, আমার মনে হচ্ছে আমি তো কোনো কাজ করতেছি না, আই এম নট ইন এ ওয়ার্ক, দেন ওয়াই উই নিড দিস টাইপস অফ এনার্জি। এই দিস টাইপস অফ এনার্জি ইজ নিডেড টু মেনটেন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ইন্টারনাল এনভায়রনমেন্টটা মেনটেনের জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন কার্ডিও রেসপিরেটরি রেনাল, হ্যাঁ, এই যে নিউরোনাল, এই যে অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করে, সো দে অলসো নিড কি হয়, তাদের কিছু এনার্জি দরকার হয়। তাহলে হিয়ার এনার্জি ইজ এক্সপেন্ডেড টু সাপোর্ট দ্য বেসিক ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে বেসিক ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিকে মেনটেন করার জন্য আমার এই এনার্জি গুলো দরকার হয়। এখন নেক্সট কোশ্চেন যাবে যে এই অ্যাক্টিভিটি গুলো কি কি, দেন ইউ হ্যাভ টু মেনশন দ্য নেম অ্যাকর্ডিংলি। কার্ডিয়াক অ্যাক্টিভিটি, রেসপিরেটরি, রেনাল, হ্যাঁ, নিউরাল, তারপর জিআইটি, থার্মাল, মাসেল টোন, আয়নিক ট্রান্সপোর্ট। আচ্ছা এই যে কথাগুলো বলতেছে এখানে অনেকগুলো আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, চারটা বলার পর সব থেমে যায়। কি সবার মাথায় আসছে? হার্ট আর লাং এর কথা, কার্ডিয়াক অ্যাক্টিভিটি, রেসপিরেটরি। আচ্ছা এরপরে কি? এরপর অনেক গুজাগুজি করলে বলবে রেনাল ফাংশন। এরপর দুটো জিনিস খুব স্যারদের পছন্দ, যেটা কিনা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আর মেনশন করতে পারে না। বলো তো তোমরা কেউ বলতে পারবা কোন দুইটা পয়েন্টে ওমিট করে যায়? রিফাত বলো তো, বলো কোন দুটো পয়েন্ট যেটা টিচাররা পছন্দ করে, কিন্তু এই এতগুলোর মধ্যে তোমরা সেটা বাদ দাও, বলো কোনটা? বলো, আন্দাজ করে বলো, এখানে তো তোমাদের ডিসকাশন ক্লাস। হুম, কি শুনতে পাচ্ছ না রিমি? কি ব্যাপার, ওরা কেমন কি শুনতে পায় না? আমি তো বুঝতেছি না যে হ্যাঁ না ও, ম্যাডাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো, রেসপন্স করো। কে? লামিসা? লামিসা বলো তো, জি ম্যাম। এই যে আমি যে ম্যাম তোমার সামনে, হ্যাঁ বই আছে তো তোমার সামনে। ম্যাম নিউরাল অ্যাক্টিভিটি আর জিআইটি মুভমেন্ট হবে। আচ্ছা এই দুটো তো আছেই। না তোমার তো আমি বললাম কার্ডিও, রেসপিরেটরি, রেনাল, নিউরাল, এগুলো এই চারটা সবাই মোটামুটি বলে, হ্যাঁ, কিন্তু তোমার এখানে অনেকগুলো, তোমার সামনে বই আছে তো। জি ম্যাম। হ্যাঁ এখানে তোমার আরো ম্যাম তাহলে বলতো বাম পাশ ডান টেম্পারেচার। পাশ মিলে এই চারটা বাদ দিয়ে আর দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এক্সামিনাররা জানতে চায়, কিন্তু প্রায় তোমরা এটা মিস করো, ওই চারটা বলে থেমে যাও। বলো তো আর দুইটা কি? ম্যাম টেম্পারেচার রেগুলেশন। খুব ইম্পর্টেন্ট দুটো, একটা হলো মাসেল টোন মেইনটেনেন্স আর একটা হলো আয়নিক ট্রান্সপোর্ট। জি বুঝছো? ম্যাম। হ্যাঁ এই দুটো খুব ইম্পর্টেন্ট, মাসেল টোন মেইনটেনেন্স আর একটা হচ্ছে আয়নিক ট্রান্সপোর্ট। কাজেই কার্ডিও, রেসপিরেটরি, রেনাল এগুলো ফাংশনের উপর, এই দুইটা কিন্তু তোমাকে
এবং মোস্ট ইম্পর্টেন্ট এই দুটা পয়েন্ট, কিন্তু তোমাকে যখন বলবে যে আরো দুটা কি ইম্পর্টেন্ট কি আছে তখন অবশ্যই তোমাকে এই দুটা মেনশন করতে হবে। একটা হলো মাসেল টোন, একটা হলো আয়নিক। আয়নিক হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা কিনা তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্পটা হলো একটা ইম্পর্টেন্ট ইয়ে কিসের জন্য, আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য, ইউনো। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো সবাই এবার? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাকে যখন তোমাকে জিজ্ঞেস করবে যে নরমাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আমাদের যে বিএমআর এর দরকার, তাই এখানে তোমার মেইনলি কোন অ্যাক্টিভিটিকে সাপোর্ট দেওয়ার জন্য, সো ইউ এই মাস্ট এই দুটো পয়েন্ট, ইন অ্যাডিশন টু দ্যাট পয়েন্ট ইউ শুড রিমেম্বার। ওকে, আচ্ছা, এখন তোমার নরমাল ভ্যালু অফ বিএমআর তোমাকে জিজ্ঞেস করবে, এটা তো জানোই তোমরা কতটুকু, এটা আর নতুন করে বলার কিছু নেই, মেইলে কত ফিমেলে কত এগুলো। আচ্ছা, এখন আসো ফ্যাক্টর। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মধ্যে ওখানে আমি যে কার্ডিও রেসপিরেটরি রেনাল ওগুলোতে দিছো, ওই দুটাতে লাল দাগ দিছো, বাকিরা সবাই সবাই দাও। ইয়ে কোথায়, সোহান আছো ক্লাসে? হুম, তোমাদের তো হসপিটাল হোস্টেলে একটা বড় গ্রুপ আছে না? এই যে ছেলেরা, তোমাদের তো একটা বড় গ্রুপ, আমি জানি তোমরা হোস্টেলে আছো। ওরা কি পার্টিসিপেট করতেছে ক্লাসে? রিফাত কই, রিফাত? রিফাত কি কানেক্ট হতে পারতেছে না নাকি? ম্যাম, হ্যালো হ্যাঁ ম্যাম, আছে ম্যাম। রিফাত, আচ্ছা, আমাদের হোস্টেলে যে একটা বড় গ্রুপ আছে, ওরা কি ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছে? ওখানে নেটওয়ার্ক বা এরকম কিছু ঝামেলা আছে নাকি পারতেছে? না ম্যাম, হোস্টেলে যারা আছে ওরা এখন বাসায় চলে আসছে ঈদের জন্য। আচ্ছা, তো তোমার ক্লাসে কি এখন মোটামুটি তারা আছে না, কানেক্ট আছে? ওকে, আমি ধরে নিলাম আছে। আচ্ছা, রাফিদ আছো নাকি? তোমরা যদি একটু রেসপন্স না করো তাহলে আমি বুঝবো কেমনে কে ক্লাসে আসছে। রাফিদ, রাফিদ আছো ক্লাসে? আচ্ছা, রাফিদ নেই। রাফিদ নেই, ওকে। আচ্ছা ঠিক আছে, যার যার নাম হঠাৎ করে মনে আসবে বলবো, তারপরে দেখা যাক। তোমরা কিন্তু আমাদের, আমি বারবার তোমাদের বলছি এই রিপিটেশন ক্লাসের পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই লাস্ট যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এগুলো পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট, রিমেম্বার দ্যাট। আচ্ছা, ফ্যাক্টর এফেক্টিং বিএমআর, কি কি ফ্যাক্টর আছে? এজ, সেক্স, হ্যাঁ, বডি সাইজ, এগুলো তোমরা জানো। এখানে তোমাদের মেইনলি প্রেগন্যান্সি ল্যাকটেশনে কেন লাগে এটা একটু জিজ্ঞেস করে, আর বাকিগুলো তোমরা পারবা। এই যে কেন তোমার ইয়াঙ্গার এজে, ওল্ড এজে, কারণ ওল্ড এজে একটু কম, সেক্সে জানো কেন। আচ্ছা, এরপরে চলে আসো পরে ইয়েটাতে। আচ্ছা, এনার্জি ট্রান্সফার ফ্রম ফুড টু দ্য সেল, হ্যাঁ, এই যে ফুডটা আমাদের কি অক্সিডাইজড হয় টু রিলিজ এনার্জি, এফিসিয়েন্সি অফ বডি টু কনভার্ট ফুড এনার্জি ইনটু ওয়ার্ক এনার্জি, তাই না? ফুড এনার্জিকে তাহলে কিসে কনভার্ট হয়? ওয়ার্ক এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি is only 40% and remaining 60% of food energy is dissipated as heat. এটা একটা খুবই ইম্পর্টেন্ট মানে কোশ্চেন, একদম লাল দাগ দাও। তোমাকে এই কোশ্চেনটা আমি দেখলাম এবার এক্সামিনাররা এই কোশ্চেনটা করছে, ফুডটা যে তোমার অক্সিডাইজড হয়ে এনার্জি রিলিজ দিচ্ছে, তাই না? এখন তোমার এই এনার্জিটা কি হচ্ছে, তখন তোমাকে বলতে হবে যে এই এনার্জিটা আলটিমেটলি কিসে, ফুড এনার্জিটা পেলাম, এটা কিসে কনভার্ট হয়? তাহলে এটা কি ওয়ার্ক এনার্জিতে কনভার্ট হচ্ছে। কি ফর্মে? এটিপি ফর্মে। এটার আনসার আমি অনেককেই দেখছি যে আসলে ওরা জানে, বই পড়ছে, কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ওরা ধরতে পারছে না যে এক্সামিনাররা কি চায়। এই কোশ্চেন বোঝাটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার, হ্যাঁ। তো এই জন্যই আমি আজকে তোমাদের একটু ডিফারেন্ট ওয়েতে পড়াচ্ছি। এবার তো পরীক্ষা আমি ছিলাম, আমি দেখলাম আর কি যে ওনাদের ওয়েব কোশ্চেনটা আসলে মানে মনে হয় যে পুরাটা চ্যাপ্টারই তো পড়লাম, কিন্তু কি জানতে চাচ্ছে বোঝা যাচ্ছে না। তো তোমাকে জানতে হবে যে এফিসিয়েন্সি অফ ফুড টু কনভার্ট ফুড এনার্জি ইনটু ওয়ার্ক এনার্জি, ফুড এনার্জি যেটা সেটা কি ওয়ার্ক এনার্জিতে কনভার্ট হচ্ছে ইন দ্য ফর্ম অফ এটিপি is only 40% and remaining 60% of food energy is dissipated as heat. বাকিটা তাহলে কি হচ্ছে, তোমার 40%ই হচ্ছে এটিপি ফর্মে, আর বাকি যেটা সেটা আমাদের বডি থেকে হিট হিসাবে বের হয়ে যাচ্ছে। এটাতে লাল দাগ দাও। তাহলে ওয়ার্ক এনার্জি ইজ এগেইন কনভার্টেড টু হিট এনার্জি আফটার কমপ্লিটিং দেওয়ার। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ও যেমন ওর কাজ শেষ হয়ে যায়, সে আবার কি হয়, আলটিমেটলি সবই তোমার কি হয়, হিট এনার্জি হিসাবে কনভার্ট হয়। So finally, food energy is totally converted to heat energy, which is used to maintain normal body temperature. বোঝা গেল জিনিসটা? এই যে আমাদের নর্মাল বডি টেম্পারেচারটা তাহলে কিভাবে মেনটেন হচ্ছে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কোশ্চেন।
তোমাকে যদি বলে আচ্ছা বলো তো আমাদের নর্মাল বডি টেম্পারেচার কিভাবে মেনটেন হয়, কি তখন তোমাদের এই কোশ্চেনটা আসবে যে আমাদের যে ওয়ার্ক এনার্জি, ফুড এনার্জিটা আমরা পাই সেটা কি হয়, ওয়ার্ক এনার্জিতে কনভার্ট হয় ইন দ্য ফর্ম অফ এটিপি, এবং এটা কত পার্সেন্ট, 40, আর রিমেনিং 60টা ডিরেক্টলি ওটা হিট। এরপরে ওই যে আমার এই যে আমি যে এনার্জিটা কনভার্ট হলে এটিপি ফর্মে, এটাও আবার কি হয়, তাদের কাজকর্ম শেষে তারাও আবার কি হয়, হিট এনার্জি হিসেবে বের হয়ে যায়। সো আলটিমেটলি এই যে টোটাল হিট এনার্জিটা, এটি আমাদের নর্মাল বডি টেম্পারেচারকে মেনটেন করে। এই পুরো জিনিসটাতে 3 স্টার দিয়ে রাখো, বুঝছো? এই 3 স্টার দিয়ে রাখো, নর্মাল বডি টেম্পারেচারের এনার্জিটা কিভাবে আসে এটা জিজ্ঞেস করে। আচ্ছা, আর এই যে ওয়ার্ক এনার্জি আমরা পেলাম ইন দ্য ফর্ম অফ, হ্যাঁ, এটিপি, সেই ওয়ার্ক এনার্জিটা কি কাজে ইউজ হয়, মেকানিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, কেমিক্যাল ওয়ার্ক, হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, মানে এই যে মাসেল কন্ট্রাকশন অফ হার্ট, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ওয়ার্ক হলো মেইনলি কি মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল তোমরা ফিজিওলজিতে পড়ছো, অ্যাকশন পটেনশিয়াল পড়ছো না? কি পড়ছো নাকি? জি ম্যাম, জি ম্যাম পড়েছি। হ্যাঁ, একটু করে রেসপন্স করবা। দেন কেমিক্যাল ওয়ার্ক, হ্যাঁ, তারপর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, increase intake of food more than the need to satisfy the heat energy and work energy leads to increased stored energy primarily in the form of fat and glycogen because food energy can never be lost. আচ্ছা, যখন এক্সেস থেকে যায় তখন সেটা কি হয়, আমাদের আবার ফ্যাট হিসাবে তোমার স্টোরেজ থাকে। if intake of food energy fails to satisfy heat energy and work energy, stored energy is body gradually used up to see the starvation of undernutrition. আচ্ছা দেখো এখানে একটা আছে, তোমার ফুড এনার্জিটা তোমার হিট হিসেবে বের হয়ে যাচ্ছে, আর ওয়ার্ক এনার্জিটা দেখো এটিপি প্রডিউস করতেছে, ওটা আবার রিসাইকেল ফর্মে হিট হিসেবে বের হয়ে যাচ্ছে। আর ওয়ার্ক এনার্জি কিছুটা কি হচ্ছে তোমার হিট হিসেবে বের হয়ে যাচ্ছে আর এনার্জি রিকোয়ারিং ইভেন্ট। আর কিছু হয় কি তোমার স্টোর থাকে, ধরো তুমি যখন ডিউরিং স্টারভেশনে থাকো বা আন্ডার নিউট্রিশনে থাকো, তখন আমাদের স্টোর যে ফ্যাট এবং গ্লাইকোজেন থাকে ওটা তখন ব্রেকডাউন হয়ে আমাদের ওই ফুড এনার্জিটা তখন আবার আমাদেরকে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, মানে এক্সট্রা আমাদেরকে সাপ্লাই দেয়, যার জন্য এটা স্টোর থাকে। The specific dynamic action of food, SDA টা কি? SDA is defined as the extra heat production over and above actual calorie value of a given food with when the food is metabolized within the body. SDA টা কি হচ্ছে তাহলে, একটা এক্সট্রা হিট প্রোডাকশন ওভার and above the actual calorie value of a given food when the food is metabolized within the body. আচ্ছা, যখন ফুডটা আমরা নিলাম তখন যে আমার একটা এক্সট্রা হিট প্রোডাকশন হলো, ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্যালোরিজেনিক অ্যাকশন অফ ফুড অর দ্য ডায়েট ইনডিউস থার্মোজেনেসিস। আচ্ছা, দ্য এনার্জি মিন ফর এসডিএ ইজ প্রোভাইডেড ফ্রম দ্য বডি স্টোর অ্যান্ড ইউজ ফর, এখন এই যে এসডিএটার এটা কিসের জন্য, একটা হলো সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস অ্যান্ড ডাইজেশন অফ ফুড, অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্ট, আর হচ্ছে স্টোরেজ অফ দি প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এটা তোমার এই যে আমার এসডিএটা এটা কিসের জন্য লাগে, যে আমার যে এক্সট্রা যে এনার্জিটা, হ্যাঁ, এক্সট্রা যে হিট প্রোডাকশন হচ্ছে আমার যতটুকু দরকার তার চেয়ে এক্সট্রা, ওই এক্সট্রা হিটটা কিসে কাজে লাগে, এই এনার্জিটা এসডিএটা প্রোভাইডেড ফ্রম দ্য বুডস, প্রোভাইডেড ফ্রম দ্য বডি স্টোর অ্যান্ড ইউজ ফর কিসের জন্য, সিক্রেশন, অ্যাবজর্পশন এবং স্টোরেজ। তারপরে তুমি বলতে পারো সিক্রেশন, অ্যাবজর্পশন কি কি, ডাইজেস্টিভ জুস, ডাইজেশন অফ ফুড, কিন্তু মেইন কাউন্টার পয়েন্ট হচ্ছে তোমার সিক্রেশন, অ্যাবজর্পশন, স্টোরেজ। আচ্ছা, এখন এই যে এসডিএ অফ প্রোটিন কতটুকু পার্সেন্ট, হ্যাঁ, কার্বোহাইড্রেট কতটুকু, ফ্যাট এখানে লেখাই আছে, প্রোটিন 30% এন্ড দ্যাট অফ ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট 4 to 6%। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার, এই যে এসডিএ টা আমাদের জানা দরকার কি, লাস্টের একটা পয়েন্ট আছে এখানে একটু স্টার মার্ক দাও, লেখো যে এসডিএ ইজ ইউজড ফর ক্যালকুলেশন অফ এনার্জি ডিমান্ড এন্ড প্ল্যানিং অফ ডায়েট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। কারণ আমাদের যদি জানা থাকে যে আমার এইটুকু এক্সট্রা হিট লাগবে, তখন আমি ফুড ক্যালোরি ভ্যালুটা সেইভাবে ক্যালকুলেট করতে পারবো, যে অ্যাকচুয়ালি ওই কাজের জন্য আমার এতটুকু লাগবে, ওটা আমি জানি, কাজে আমার বাকি কাজের জন্য কতটুকু লাগবে ওই হিসাবে আমরা একটা হিসাব করে ক্যালকুলেশন করবো। এই জিনিসটা যে এনার্জি রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এটা তো তোমরা জানো, ইট ইজ দ্য সাম অফ দ্য এনার্জি নিড ফর 3 এনার্জি রিকোয়ারিং প্রসেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে আমার এটা হলো সাম অফ দ্য এনার্জি নিড ফর 3 এনার্জি রিকোয়ারিং ইন্ডিভিজুয়াল অ্যাজ গিভেন গুলো, একটা হলো কি বিএমআর, এসডিএ, এছাড়া তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হুম, তাহলে এই টোটাল পুরোটা তোমার একসাথে হয়ে তোমার কি হবে, পুরো সাম, এই এনার্জি যে আমার রিকোয়ারিং যে প্রসেস, এই প্রসেসটা পুরোটা যোগ করলে সেটা আমার এনার্জি রিকোয়ারমেন্ট হবে। বিএমআর আমার তো জানি কোনটা কতটুকু, তারপরে এসডিএ,
আর হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইটা তোমাদের জানতে হবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর কি ডিপেন্ড করেছে। তোমার লাইট অ্যাক্টিভিটি হলে কিন্তু এক ধরনের, হ্যাঁ, তারপর হচ্ছে মডারেট অ্যাক্টিভিটির জন্য এক ধরনের, আবার যারা হেভি ওয়ার্কার তাহলে তাদের জন্য একরকম। যখন তোমরা তাহলে ক্যালকুলেট করবা তখন কিন্তু এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা যে একজন সেডেন্টারি ওয়ার্কারের জন্য কতটুকু, একজন মডারেট ওয়ার্কার, একজন হেভি। এখন যদি তোমার কোশ্চেন আসে যে একজন মেডিকেল স্টুডেন্ট সে কিসের মধ্যে পড়বে, সেটা তোমাকে বুঝতে হবে। একজন রিক্সা পুলার সে কিন্তু হেভি ওয়ার্কারে পড়বে, তাই না? একজন নির্মাণ শ্রমিক সেও কিন্তু একটা হেভি ওয়ার্কারে পড়বে। তো সেই জন্য তার ক্ষেত্রে কিন্তু তুমি কতটুকু নিবা বিএমআর, সেই পার্সেন্টেজটা সেই হিসাবে তোমরা ক্যালকুলেট করো। আর এটা কিন্তু রিটেনের জন্য কি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এখানে লাস্ট একটা কথা আছে, ফর অ্যাডাল্ট ফিমেল দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ অল স্ট্যাটাস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইল বি 20% লেস দেন দ্য মেল। আর প্রেগনেন্সি ল্যাকটেশনে কিন্তু আবার একটু বেশি, কারণ ওখানে আমার ডিমান্ডটা বেশি থাকে। ওকে, তাহলে তোমার এসডিএটা তোমার এখানে এটা দুই তিনটা জায়গায় আমি বললাম যেটা তোমরা একটু খেয়াল রাখবা। এটা মেনলি হলো রিটেনের জন্য আসে। এখানে খুব একটা বাকি কোশ্চেন ভাইবা জাস্ট জানতে চাই যে এটা জিনিসটা কি, এবং আমি যে পয়েন্ট গুলো বললাম সেগুলো কি জন্য দরকার। আচ্ছা, এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কোশ্চেনে ওদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়েটারি ফাইবার, বুঝছো? এই ডায়েটারি ফাইবারটা দেখলাম টিচারদের খুব পছন্দ। তো এখানে আমার এনার্জি তোমার আচ্ছা এনার্জি রিকোয়ারমেন্ট, আর তোমাদের মেইনলি আমি এনার্জি রিকোয়ারমেন্টের ওখানে যা যা আছে এগুলো একটু বলে দিলাম, বাকিটা তোমরা যখন ইয়েতে করবা তখন বাকি থেকে বুঝতে পারবা। রিটেনের জন্য যেটা বলতেছি আর কি, রিটেনের কোশ্চেন সলভ করবে। আচ্ছা, প্রক্সিমাল প্রিন্সিপাল ফুডটা বলতে কি বুঝো? যে আমরা এই যে এতক্ষণ তো এনার্জি, নিউট্রিশন, ডায়েট, মায়েট এগুলো সব করলাম, এখন আমার প্রক্সিমাল প্রিন্সিপাল অফ ফুড কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, ডায়েটারি ফাইবার, তাই না? পাঁচটা: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, ডায়েটারি ফাইবার। আচ্ছা, কার্বোহাইড্রেটটা কি? মেইনলি ডায়েটারি কার্বোহাইড্রেট, স্টার্চ, সুক্রোজ, ল্যাকটোজ, ডায়েটারি ফাইবার। হ্যাঁ, ডায়েটারি কার্বোহাইড্রেট যেটা, সরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার আর ডায়েটারি ফাইবার। আচ্ছা, এখন কার্বোহাইড্রেটটা কি? ডায়েটারি কার্বোহাইড্রেটটা কি? স্টার্চ, তারপর সুক্রোজ, ল্যাকটোজ, আর যেটা নন ডায়েটারি ফাইবার আরেকটা আছে সেটা নন ইউটিলাইজড কার্বোহাইড্রেট। এখানে কোশ্চেন আসে ডায়েটারি ফাইবারটা কি ডাইরেক্টলি কার্বোহাইড্রেটে পড়ে? না, এটা কার্বোহাইড্রেট, এটা নন ইউটিলাইজড কার্বোহাইড্রেট হিসাবে এটাকে কনসিডার করে। আচ্ছা, ডেইলি রিকোয়ারমেন্ট অফ কার্বোহাইড্রেট কতটুকু, এগুলো তোমরা আলাদা যখন কার্বোহাইড্রেট করবা তখন জানবে। এখন আসলে ডায়েটারি ফাইবার, আমি আজকে ডায়েটারি ফাইবারটাই একটু এলাবোরেটলি বলতেছি। এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ডায়েটারি ফাইবারটা নন ডাইজেস্টেবল, তারপর নন স্টার্চ পলিস্যাকারাইড। দেখো পলিস্যাকারাইড কিন্তু derived from plant sources which undergoes partial fermentation in colon and totally extracted with feces. That means এখানে ওরা যেটা বললো না ওখানে কথাটা, যে কার্বোহাইড্রেট এটা কিন্তু টোটালি তুমি পিওর কার্বোহাইড্রেট বলতে পারবে না, এটা হলো নন ইউটিলাইজ কার্বোহাইড্রেট। তখনই তোমাকে বলবে যে তাহলে কি ধরনের, তখন তুমি বলবে নন স্টার্চ পলিস্যাকারাইড, এবং এটা হলো নন ডাইজেস্টেবল, আর এটা মেইনলি হলো প্ল্যান্ট সোর্স। টাইপ অফ ডায়েটারি ফাইবার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ডিপেন্ডিং অন কেমিক্যাল নেচার, নন স্টার্চ পলিস্যাকারাইড, দিস আর দ্য ডেরিভেটিভস অফ সিরিয়াল, ভেজিটেবল এন্ড ফ্রুটস। যেমন এক্সাম্পল জিজ্ঞেস করে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, হ্যাঁ এগুলো। আচ্ছা, রেজিস্ট্যান্ট স্টার্চ, মিলেট গ্রেইনস অর সিডস, র পটেটো, হ্যাঁ, দেন গ্রিন ব্যানানা, এগুলো। ফ্রুক্টোজ, অলিগোস্যাকারাইড, লিগনিন এন্ড কিউটিন, উডি ভেজিটেবলস। আচ্ছা, এখানে যেমন ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এটা অনিয়ন, এটা খুব পরীক্ষা দিকে জিজ্ঞেস করে সবাই যখন বলে তোমার ডিপেন্ডিং অন কেমিক্যাল নেচার আছে, বলতো কি একটা ডায়েটারি ফাইবার খুব ইয়ে করে, অনিয়ন গার্লিক, অনিয়ন গার্লিক, এটা কি বুঝলাম স্টুডেন্টদের খুব পছন্দের জিনিস। তখন বলে তাই, ও তো অনিয়ন গার্লিক কিসের মধ্যে পড়ে? তখন তোমাদের ওইটা আবার বলতে হবে যে এটা ফ্রুক্টো অলিগোস্যাকারাইড। ওখানে একটু এই চিহ্নটা একটু দিয়ে রাখো, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, ওখানে একটু স্টার মার্ক দিয়ে রাখো, অনিয়ন গার্লিক যেটা। হ্যাঁ, হয় কি এতগুলো পরীক্ষা যখন তোমরা এতগুলো চ্যাপ্টার করবে না তখন এই হাইলাইটেড পয়েন্ট গুলো, এখন তুমি যখন পড়তেছো তোমার কিন্তু সবই মনে থাকতেছে, কিন্তু সব চ্যাপ্টার যখন করবা তখন তুমি হয়তো এই ছোটখাটো জিনিসগুলো অমিট করবা। এটাই দেখা যাবে যে তোমাকে, এর জন্য আমি তোমাদেরকে এটা স্টার মার্ক দিয়ে রাখতে বলছি যাতে তোমাদের পরে চোখে পড়ে। আচ্ছা, একটা হলো কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে, তাহলে সেটা মেইনলি তোমার কি কেমিক্যাল নেচারের উপরে, যেটা মেইনলি হলো যে নন স্টার্চ পলিস্যাকারাইড, এবং ওখানে কয়েকটা নাম জানবা। আর ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এই দুটো দেখলাম খুবই, অনিয়ন গার্লিক আর লিগনিন কিউটিন, এটা উডি ভেজিটেবল। এই তিনটা মনে মানে এই একটু জানা থাকলে তুমি বলতে পারবা।
আচ্ছা, dependent on solubility, একটা হলো soluble dietary fiber. These are not truly soluble but well dispersed in water and usually well fermented. যেমন কোনগুলো? pectin, gums এগুলো। আর insoluble dietary fiber, these are poorly dispersed in water and usually they are not well fermented. এগুলো পানিতে খুব অল্প ইয়েতে dispersed হয় এবং usually they are not well fermented. Cellulose, semicellulose, lignin, some forms of resistant starch. তাহলে একটা হলো soluble dietary fiber, একটা হলো insoluble dietary fiber. Properties of dietary fiber: hydrophilic, তারপর হচ্ছে form high viscous solution with water, then susceptible to fermentation by colonic bacteria producing short chain fatty acid and gases, binds with bile acid, neutral sterol and carcinogen to facilitate their fecal excretion, binds with minerals and stimulate bacterial proliferation in gut. আচ্ছা, dietary fiber এর তাহলে তোমার এই প্রথম কোশ্চেনটা, হাইড্রোফিলিক, রিটেইন ওয়াটার উইদিন দ্য ম্যাট্রিক্স এন্ড সোয়েল লাইক স্পঞ্জ, এইটাতে খুব এই পয়েন্টটাতে, এই 1 নাম্বার পয়েন্টটাতে স্টার মার্ক দাও। এটি কি করে? ডায়েটরি ফাইবারটা ওয়াটারটাকে ধরে রাখে, তাই না? হাইড্রোফিলিক মানে কি? ওয়াটারের প্রতি তার ফ্যাসিনেশন আছে। আর হাইড্রোফোবিক মানে ওয়াটারকে সে দূরে থাকে। তো সো হাইড্রোফিলিক যার জন্য কি করে? সে রিটেইন করে ওয়াটার উইদিন দ্য ম্যাট্রিক্স এন্ড সোয়েল লাইক স্পঞ্জ, একটা স্পঞ্জি স্ট্রাকচার দেয়। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, সেটা জানো রিকমেন্ডেড কতটুকু? এক্সেস ডায়েটিক, আচ্ছা বেশি নিলে তো তুমি জানো ডায়রিয়া হয়ে যাবে, সেটা কথা নয়। আচ্ছা, কেমিক্যাল ইম্পর্টেন্সটা কি? Improve bowel function and maintain regular bowel habit by preventing constipation. Ingested dietary fiber add bulk to the diet by holding large quantity of water into the intestinal lumen, which results in increased bowel motility and regular bowel habit. এইটাতে একদম ভালো করে ডাবল মার্কস দাও। এই 1 নাম্বার কোশ্চেনটা তোমাকে কোশ্চেনটা কিভাবে করবে? আচ্ছা বলো তো, ডায়েটরি ফাইবার কিসের জন্য ইম্পর্টেন্ট? সবাই এক কথা বলবে, স্যার রেগুলার বাউল হ্যাবিট, প্রিভেন্টিং কনস্টিপেশন বলতেই থাকে। আচ্ছা, প্রিভেন্টিং কনস্টিপেশন রেগুলার বাউল কিভাবে করে? কিভাবে করে সেইটা আর কিন্তু কেউ ফার্দার বলতে পারে না। ওই একই কথা বলে, স্যার ডায়েটরি ফাইবার কনস্টিপেশন প্রিভেন্ট করে। আচ্ছা, কনস্টিপেশন প্রিভেন্ট করে কিন্তু কিভাবে করে? তোমাকে প্রসেসটা জানতে হবে, তখন তোমাকে এটা বলতে পারবে যে এটা কি করে। এটা লার্জ কোয়ান্টিটি, ওই যে বললাম না হাইড্রোফিলিক প্রপার্টি আছে, এসে কি করে এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটারকে সে হোল্ড করে। হোল্ড করলে কি হয়? একটা বাল্ক তোমার ইনক্রিজ করে। ইনক্রিজ করলে তখন কি হয়? তোমার চারপাশে যে ইন্টেস্টাইনাল লুমেন আছে তার উপর চাপ পড়ে। চাপ পড়লে তোমরা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি করছো না ফিজিওলজিতে, ওই জিনিসটা স্টিমুলেট হয়। স্টিমুলেট হলে গাট ওয়ালে যদি তোমার সেনসিটিভ একটা স্টিমুলাস যায়, হ্যাঁ, যখন বাড়িটা বেড়ে যায় তখন কি স্টিমুলাস গেলে তখন অটোমেটিক ওটার মটিলিটি বেড়ে যায় এবং ওভাবে তোমার রেগুলার বাউল হ্যাবিটটা মেইনটেইন হয়। বোঝা গেছে কি বললাম? বুঝছো? জি ম্যাম। লামিসা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। এটা কিন্তু খুব পরীক্ষায় জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞেস করে এবং এটা তোমাদের কাছে এখন মনে হচ্ছে যে এটা না পারার কি আছে, কিন্তু তুমি জানো যে অনেক, আমি এই পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি কি ডায়েটরি ফাইবার ইম্পর্টেন্স ওই কথা বলেই বলতে যে স্যার প্রিভেন্ট কনস্টিপেশন। আর প্রিভেন্ট কনস্টিপেশন ঠিক আছে, কিন্তু কিভাবে? রেগুলার বাউল হ্যাবিট কিভাবে করে সেটা তোমার জানতে হবে, তাই না? মূল ইয়েটা কি? মূল ইয়েটা হলো তারা ওয়াটারকে, লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটারকে হোল্ড করায়, যার জন্য তোমার বাল্কটা ইনক্রিজ করে, যেটা কিনা তোমার গাট ওয়ালকে স্ট্রেচ করে, মটিলিটি বাড়ায় দেয় এবং যার জন্য রেগুলার বাউল হ্যাবিটটা মেইনটেইন হয়। এরপরে দ্বিতীয় কোশ্চেন, এটা খুব শুনো, ডায়েটরি ফাইবার আসলে তোমাকে অ্যাডভান্টেজ গুলো একদম মানে বুঝে পড়তে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখন তোমাদের কোনো টপিক কিন্তু বাদের উপায়, তোমাদের আমি দেখছো না, তোমাদের একটা ছবিতে দেখাইছি, প্রত্যেকটা টপিকসে কিন্তু আলাদা আলাদা স্ক্রিপ্ট আছে, দেখছো না? ছোট ছোট কাগজ, তোমাকে যখন উঠাতে বলবে তুমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে টাচ করতে হবে। তুমি এবং ডায়েটরি ফাইবারটা কিন্তু আমি দেখছি ফুড এন্ড নিউট্রিশনের ওখানে খুব ফ্রিকোয়েন্টলি আসে। আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিসটা কিভাবে প্রিভেন্ট করে দেখো? ডিক্রিজ দ্য রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোসিস ডিসঅর্ডার, করোনারি আর্টারি ডিজিজ বাই রিডিউসিং প্লাজমা কোলেস্টেরল কনসেন্ট্রেশন থ্রু ইনক্রিজ ফিকাল এক্সক্রিশন অফ কোলেস্টেরল অ্যাজ বাইল অ্যাসিড, এটাও জিজ্ঞেস করে। আচ্ছা, তুমি অ্যাথেরোস্ক্লেরোসিস তো প্রিভেন্ট করে জানো, হ্যাঁ, কিভাবে করে? এটা কি করে? বাই রিডিউসিং, এটাও স্টার মার্ক দিয়ে রাখো, এই দুটো পয়েন্ট। এটা ডিক্রিজ দ্য রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার, করোনারি আর্টারি ডিজিজ বাই রিডিউসিং plasma cholesterol concentration, so increase fecal excretion of cholesterol by bile acid. Bile acid এর কাজ কি সেটা তো তোমরা জানো, যখন bile acid bile salt এগুলো করছো কোলেস্টেরলের সাথে এদের রিলেশন কি জানো।
তো ইনক্রিজ ফিকাল এক্সক্রিশন অফ কোলেস্টেরল অ্যাজ বাইল অ্যাসিড, ঠিক আছে, ওটার সাথে তোমার এটার একটা সম্পর্ক আছে। এভাবে করে তারা কি করে, প্লাজমা কোলেস্টেরল কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দেয়, যার জন্য আথেরোস্ক্লেরোসিস। বাই রিডিউসিং প্লাজমা কোলেস্টেরল কনসেন্ট্রেশন থ্রু ইনক্রিজ ফিকাল এক্সক্রিশন অফ কোলেস্টেরল, ওই কোলেস্টেরলটা কিভাবে করে, বাইল অ্যাসিডের মাধ্যমে, মানে ইন দ্য ফর্ম অফ অ্যাজ বাইল অ্যাসিড। ইনক্রিজ গ্লুকোজ টলারেন্স এন্ড thereby reduce the risk of diabetes mellitus, এটাও করে, গ্লুকোজ টলারেন্সটা কমিয়ে দেয়। রিডিউস দ্য বডি ওয়েট এন্ড প্রিভেন্ট রিস্ক অফ ওবেসিটি। ইনটেক অফ ডায়েটারি ফাইবার প্রমোট করবে দা, ও আচ্ছা, এটা এই তোমার বডি ওয়েট একটু মোটা যে পরীক্ষা দিতে যাবে তাকে এই কোশ্চেনটা করবে, তোমার বডি ওয়েট কিভাবে রিডিউস করবে, মানে কিভাবে করে। ইনটেক অফ ডায়েটারি ফাইবার প্রমোট করবে দ্য ফিলিং অফ satiety without consumption of excess calories, so there are less intake of food leading to endogenous fat oxidation and weight loss। মানে তোমার কি হবে, স্যাটিটি, তুমি যদি অনেকগুলো শাকসবজি দিয়ে পেট ভরায় রাখো তখন আর তোমার ওই মাছ মাংস খাওয়ার আর ইচ্ছা থাকবে না। দেন এটা কি হবে, তোমার ব্রেনে একটা স্টিমুলেশন যাবে, তখন লেস ইনটেক অফ ফুড হবে, তখন তোমার কি হবে, বডিতে যে ফ্যাট আছে সেটা অক্সিডাইজড হয়ে আলটিমেটলি কি হবে, ওটা মেটাবলাইজ হয়ে গেলে তো ওয়েট লস হবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার মার্ক দাও। কিভাবে হবে, আচ্ছা। ডিক্রিজ দ্য ইনসিডেন্স অফ ডায়াবেটিকুলাম, আচ্ছা ওগুলো একটা ক্লিনিক্যাল, আর অ্যাবজর্পশন অফ টক্সিক এগুলো তো আছেই। অনেক সময় একটু প্যাচাইলে আর কি জিজ্ঞেস করতে পারে ডিসঅ্যাডভান্টেজ কি, তো বলতে পারো যে অনেক সময় মিনারেলস এর সাথে বাইন্ড করে তাদের অ্যাবজর্পশন, এটা আনইউজুয়াল, ডিসঅ্যাডভান্টেজটা খুবই কম, কিন্তু তারপরে যদি বলো। এবার দেখো তোমাদের আমি যে কথাটা বললাম যে ডায়েটারি ফাইবার এবং রেগুলার বাউল হ্যাবিট, এটার যে একটা চার্ট আছে, হ্যাঁ, ফাইবার, এটা কি ব্যাকটেরিয়াল প্রলিফারেশন, ইনক্রিজ মাইক্রোবিয়াল মাস, আর ওদিকে দেখো ওয়াটার হোল্ডিং, ইনক্রিজ বাল্ক ইনফ্লো, ইনক্রিজ পেরিস্টালসিস, অপটিমাম বাউল ফ্রিকোয়েন্সি, রেগুলার বাউল হ্যাবিট। বুঝে গেল চারটা? আমি যে তোমাদের এতক্ষণ বললাম কিভাবে ওয়াটার হোল্ড করলে বাল্কটা বেড়ে যাবে, ইনক্রিজ পেরিস্টালসিস, অপটিক্যাল বাউল ফ্রিকোয়েন্সি এন্ড রেগুলার বাউল হ্যাবিট। বোঝা গেল জিনিসটা? তো আমার মনে হয় ডায়েটারি ফাইবারের পরের থেকে তোমাদের কোনো কোশ্চেন হলে মানে আমি যে পয়েন্ট গুলো দিলাম এগুলো মনে হয় তোমাদের পারার অসুবিধা হবে না। ওকে, ডায়েটারি ফাইবার স্যার বোঝা গেল? ইয়েস ম্যাম। তোমাদের ক্লাস হ্যাঁ, তোমাদের কতটুকু টাইম ক্লাস, 1 ঘন্টা না? জি ম্যাম। আচ্ছা, দেখি আমি এখানে কোশ্চেন দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো তোমার বিএমআর এর একটা কোশ্চেন আসে, হোয়াট ইজ বিএমআর আর হোয়াট ইজ বিএমআই। বিএমআই কিন্তু অন্য জিনিস, তাই না? বিএমআর কিন্তু এক জিনিস, আর বিএমআই বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, মেনশন দ্য ফ্যাক্টর এফেক্টিং বিএমআর এন্ড গিভ দ্য প্রিরিকুইজিট টু মেজার বিএমআর। আচ্ছা, তারপর ডিফাইন বিএমআর এন্ড বিএমআই, মেনশন দ্য ফ্যাক্টর এফেক্টিং বিএমআর, এই কোশ্চেনটা বারবার আসছে দেখলাম। আচ্ছা, তাহলে ডায়েটারি ফাইবারটা কি তোমাদের বোঝা গেল, এসডিএ কি সেটা বোঝা গেল, টোটাল ক্যালোরি এনার্জি তোমরা কিভাবে ক্যালকুলেট করলা সেটাও বোঝা গেল। হ্যাঁ, এটা তোমাদের রিটেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রোটিন, আর এটা হলো তোমার মিনারেলস। মিনারেলসটাও তোমাকে একটু ডেসক্রিপটিভলি পড়াইতে বলতে হবে। ব্যালেন্স ডায়েট, নিউট্রিশন অ্যাসেসমেন্ট, ও ওবেসিটিটাও খুব ইম্পর্টেন্ট। সব চ্যাপ্টার পড়াইতে গেলে তো অনেক হয়ে যাবে। আমি এখানে তাহলে একটা দুটো পয়েন্ট, এগুলো যেটা আমার বেশি মনে হবে তোমাদের, একটু তোমাদের অলরেডি তো এগুলো ম্যাডাম তোমাদের তো পুরো নিউট্রিশন পড়াটা পড়াইছে, তাই না? আমি এরপরে তোমাদের জাস্ট খালি এমফাসিস দিচ্ছি যে আমি এবার পরীক্ষায় যা দেখলাম যে কোশ্চেন গুলো কিভাবে আসে, কোন পয়েন্টটা, আমি শুধু সেটা আমি হাইলাইট করে যাব, অ্যাজ এ হোল পুরো টপিক ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, দেখো এরপরে আসতেছে আমাদের কি, আমাদের প্রিন্সিপাল ফুডের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। হ্যাঁ, এটা তো আমরা বলছি তোমাদের, তাই না? তো আসলে এখন আমরা একটু প্রোটিন সম্পর্কে একটু অল্প একটু জেনে নিই। আচ্ছা,
প্রোটিন, ডায়েটারি প্রোটিনটা আসলে কি? ডায়েটারি প্রোটিন আমরা দুই ধরনের সোর্স থেকে পাই না, একটা হলো এনিমেল প্রোটিন আর একটা হচ্ছে প্ল্যান্ট প্রোটিন। এনিমেল প্রোটিনের মধ্যে দেখো মিট, ফিশ, মিল্ক এগুলো জানো, প্ল্যান্টের কি আছে সেগুলো জানো, বায়োলজিক্যাল ভ্যালু এগুলো তোমার আমার মনে হয় বলার দরকার নাই। এখানে যেটা আছে তোমাদের প্রোটিনটাকে ভাগ করা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস প্রোটিনটা জানো এনিমেল প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিনটা হলো মেনলি কি হয়, এটা হলো বায়োলজিক্যাল প্রোটিন, যেটা যেগুলো প্ল্যান্ট সোর্স, হ্যাঁ, হলো বায়োলজিক্যাল ভ্যালু আর কি, যেটা হলো প্ল্যান্ট যেটা থেকে আসে। তাহলে ফার্স্ট ক্লাসটা এনিমেল সোর্স আর সেকেন্ড ক্লাসটা হলো প্ল্যান্ট সোর্স। আচ্ছা, এরপর আছে কমপ্লিমেন্টারি প্রোটিন, ইট ইজ দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট প্ল্যান্ট প্রোটিন, হ্যাঁ, এখানে টু মেক আপ দেয়ার এফিসিয়েন্সি অফ অ্যামাইনো অ্যাসিড দাস টু মেক এ কমপ্লিট প্রোটিন হাই বায়োলজিক্যাল ভ্যালু উইথ অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ইন অপটিমাম প্রোগ্রেস। এই যে যেমন আমরা কি করি, সবকিছু মিশে একটা সিরিয়াল বা পালস সবকিছু মিলে একটা খিচুড়ির মতো করি, সেটাই আর কি। আচ্ছা, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স তোমার কতটুকু এটা দেখে নিও। এরপর আসো ফ্যাট, ফ্যাটের মধ্যে এখানে তোমার ফ্যাটের মধ্যে তোমার কিছু প্ল্যান্ট সোর্স যেটা আছে আর এনিমেল সোর্স। তো যদি বলে কোনটা বেশি সেফ, তোমরা বলবা হলে প্ল্যান্ট সোর্স যেটা। আচ্ছা, এরপরে আসো মিনারেলস, একটা বড় চ্যাপ্টার, হ্যাঁ, মিনারেলস একটা বড় চ্যাপ্টার। আমি মিনারেলস এর আগে মিনারেলস এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা দাঁড়াচ্ছে, হ্যাঁ, মিনারেলস তো অনেকই আছে যেমন তোমরা জানো। মেনলি হলো তোমাদের এটা ভাগ করা হয়েছে তোমার ম্যাক্রো এবং মাইক্রো, তাই না? তো কোনটা কতটুকু জানো, কোনটা কতটুকু ধরো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো তো জানোই, হ্যাঁ, মেজর। আর মাইক্রোর মধ্যে যেগুলো ট্রেস এলিমেন্ট, এটা মানে সবচেয়ে কম যেটা লাগে, কিন্তু এটা অবশ্যই এটাও দরকার আছে, হ্যাঁ, এটা মাইক্রো এবং ম্যাক্রো। আচ্ছা, ট্রেস এলিমেন্ট কোনটা? আচ্ছা, ফাংশন অফ মিনারেলস এর মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোরই কিছু আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো জানোই তোমরা। কিছু আছে যেগুলো একটু মানে এক্সট্রা অ্যাক্টিভিটি, যেগুলো মানে আমাদের আলাদাভাবে জানতে হবে আর কি। যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলো তো তোমরা জানোই বডিতে কি, এগুলো আমি আর মানে কোনটার অসমোটিক প্রেসার ভ্যালু আর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, হ্যাঁ, মাসল পটেনশিয়াল এগুলো জানোই, এগুলো আর আমি বললাম না। আচ্ছা, শুভরাজ লেফট করছে কেন? শুভরাজের কি কানেকশন চলে গেছে তাই? হুম, আবার জয়েন করছে, আচ্ছা ঠিক আছে, বকা খাইলে সবাই আবার জয়েন করে, আবার দেখি কি ব্যাপার। আসলে বোধহয় নেটওয়ার্কের সমস্যা, না আমারও সকাল থেকে নেটওয়ার্কের সমস্যা, আমি এখন ডাটা দিয়ে কাজ করতেছি, আমার ওয়াইফাই এর কানেকশনের ঝামেলা হচ্ছে। আচ্ছা, দেন হলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা একটু ইম্পর্টেন্ট, এটা মেইনলি বোন এন্ড টিথের জন্য। তো এটা ডেফিসিয়েন্সি শান্ত তুমি জানো, রিকেট হয় আর অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস, হ্যাঁ, বাচ্চাদের হয় রিকেট আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। এছাড়া টিটিনি হয়, টিটিনিটা হলো ক্যালসিয়ামের অভাবে একটা মাসল ইনস্টেবল কন্ট্রাকশন। আর এছাড়া তোমার বাকি এটার অ্যানাউন্স এগুলো খুব একটা জেনে নিও, রিটেন টিটেনে আসে, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো আমি অতটা আর বললাম না। আয়োডিনটা ইম্পর্টেন্ট, আয়োডিনটা বলি, আয়োডিনটা তোমার কি হবে, ট্রেস এলিমেন্টের মধ্যে আয়োডিনটা, ট্রেস এলিমেন্টের মধ্যে বলে ইম্পর্টেন্ট দুটো হলো, একটা হলো আয়োডিন আর একটা হলো আয়রন। হুম, আয়োডিন আর আয়রনটা খুব ইম্পর্টেন্ট, জানতে হবে। আর এখন অবশ্যই ইদানিং জিঙ্কটাও তুমি দেখছো যে করোনাতে এবার খুব জিঙ্ক খেতে বলে। আয়োডিনের ফাংশনটা কি, সিনথেসিস অফ থাইরয়েড হরমোন, ডেফিসিয়েন্সিতে হাইপোথাইরয়েড গয়টার, আর টক্সিসিটিতে হয় ইম্পেয়ারমেন্ট অফ থাইরয়েড ফাংশন, রিকোয়ারমেন্ট হলো এটা। আয়রনটা কি ফাংশন, কম্পোনেন্ট অফ হিম এন্ড পার্টিসিপেট ইন সিনথেসিস অফ হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ডেফিসিয়েন্সিতে কি হয় এনিমিয়া, টক্সিসিটিতে কি হয় হিমোক্রোমাটোসিস, হ্যাঁ, আয়রনের। তাহলে তোমার আয়রনটা জানতে হবে, তোমার ডেইলি কতটুকু রিকোয়ারমেন্ট লাগবে সেটা ওর জানতে হবে, তাহলে আয়োডিন আর আয়রনটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু জেনে নিই। এই যে কমন ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন আয়োডিন, দেখছো এখানে স্টার মার্ক দিয়ে কথাটা লেখা আছে। এই যে ট্রেস এলিমেন্টের নাম অনেকগুলো বলবা, তখন বলবে যে কমন কোনটা, তখন তোমাকে এই দুইটা পয়েন্ট আমি যে তোমাকে একটু আগে বললাম না যে কোন দুইটা বেশি জানতে হবে, সেটা হলো আয়োডিন এবং আয়োডিন। কমন ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন অ্যান্ড আয়োডিন, হ্যাঁ, এটা হলো আয়রন অ্যান্ড আয়োডিন। এরপর আসো ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েটটা কি? এটা হলো একটা প্রিপারেশন ব্যালেন্স ডায়েট, যেখানে তোমার এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলো একটা প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকবে, এটা তোমরা জানো। এখানে তোমার কি কি ফ্যাক্টর কনসিডার করে, এই সেক্স এগুলো সবই লেখা আছে, এখানে দরকার নেই। এখন তোমাকে যেটা হলো প্ল্যানিং যখন তুমি করবা, তখন তুমি কিসের উপর ডিপেন্ড করে প্ল্যানিংটা করবা, এটা ইম্পর্টেন্ট। যেমন এনার্জি ক্যালকুলেশন, হ্যাঁ, যেমন বেসিক এনার্জি নিডসটা কি, বিএমআর প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রিকমেন্ডেড এনার্জি নিডস, বেসিক এনার্জি নিড প্লাস 10% অফ এসডি, এটা তোমরা জানো যখন তোমরা তৈরি করবা।
ডিস্ট্রিবিউশন অফ এনার্জি টু ডিফারেন্ট ফুডস। হ্যাঁ, এখানে তোমার এনার্জিটা কোন ফুডে কতটুকু তোমার অ্যাজাম্পশন দেওয়া আছে এখানে, সেই হিসাবে তোমরা এটাকে ক্যালকুলেট করবা। আর সিলেকশন অফ ফুড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেবিলিটি অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস, এইটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। আর আমাকে যদি বলে তুমি একটা রিক্সাওয়ালার ব্যালেন্স ডায়েট বানাও, তুমি কি ওই তোমার বুঝতে হবে তুমি মাখন পনির দিয়ে বানাইলে তো আর হবে না। আর সবচেয়ে বেশি হলো তোমাকে এখানে ফাইবার এবং অ্যাডিকুয়েট ফ্রুট ভেজিটেবল রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, ম্যালনিউট্রিশনের মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। যখন বলবা কোয়াশিওরকর ম্যারেসমাস, এই দুইটা পরীক্ষার হলে মোটামুটি ভালোই না চায়, এই দুইটা খুবই জিজ্ঞেস করে। ওখানে যে দুটো ডিফারেন্সের ইয়ে আছে আমি আসবো পরে, ম্যারেসমাস আর কোয়াশিওরকরে আসতেছি। ম্যালনিউট্রিশনটা তাহলে কি তোমার দেখা যাবে কোনো একটা ডেফিনিট টোটাল ক্যালোরি নিউট্রিয়েন্টের জন্য হতে পারে, আবার স্পেসিফিক একটা কম্পোনেন্টের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। হ্যাঁ, যেমন টাইপ কি আছে, প্রোটিন calorie malnutrition is also called protein energy malnutrition. It happen due to কি হবে calorie intake leading to undernutrition. আচ্ছা, malnutrition এর মধ্যে আবার এটা হলো ওভারওয়েট এবং ওবেসিটি। এটা কিসে পড়ে? এটাও কিন্তু malnutrition এ পড়ে। It happens due to excess calorie intake leading to overnutrition. Malnutrition due to specific nutrient deficiency. এছাড়া আছে কি ভিটামিন A deficiency, D deficiency, iron deficiency, hemochromatosis. আচ্ছা, কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার কি কি আছে এটা কিন্তু জিজ্ঞেস করে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ওবেসিটি, তারপর হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া, নাইট ব্লাইন্ডনেস, রিকেট, অস্টিওমাইলিসিস, স্কারভি, এগুলো। হ্যাঁ, তারপর হাইপোথাইরয়েডিজম এন্ড গয়টার। ওবেসিটিটাও টিচারদের খুব ইম্পর্টেন্ট, ওবেসিটিটা খুব জিজ্ঞেস করে। ওবেসিটিটা খুব ইম্পর্টেন্ট। কি বেশি হয়ে যাচ্ছে আজকে একদিনে? জি আর ম্যাডাম, পড়াবো আজকে নাকি? এইটুকুই থাকুক। আজকে এটুকুই থাকবে? আচ্ছা জি। ঠিক আছে, রোজার জি পরে ম্যাডাম। আমারও গলা ব্যথা হয়ে গেছে এতক্ষণ, কারণ রোজার পরে হঠাৎ করে মানে ইয়ে হয়। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা বাকি যেটা আছে যেমন পরে না কনসেন্ট্রেশন না থাকলে বলে লাভ নাই, কারণ তোমার ওই যে কোয়াশিওরকর ম্যানেজমেন্টের পার্থক্য, এগুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, মাইনিউটলি পড়তে হবে এগুলো। হ্যাঁ, তো যেটুকু আমি আজকে পড়াইলাম এবং যেটুকু তোমাদের আমি স্টার মার্ক দিলাম, তোমরা এখন বসে ওই পয়েন্ট গুলোকে আবার করো। তাহলে কি হবে, তুমি যখন পরীক্ষার সময় রিভিশন দিবে, স্টার পয়েন্ট গুলো তোমার চোখে পড়বে, তখন বুঝবা যে না এগুলোর উপর আমাকে হাইলাইট দিতে হবে। হ্যাঁ, কালার পেন্সিল দিয়ে ওগুলো হাইলাইট করো। ওকে, তাহলে আজকে এটাই শেষ। তোমরা আমাকে নেক্সট ক্লাস কবে, আমাকে রিফাতের সাথে আমি কন্ট্যাক্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, জি ওকে। ম্যাডাম। হ্যাঁ, ওকে, আসসালামু ভালো থেকো আলাইকুম সবাই। ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো।